তো বোন মিথিলাকে কলেজ যাওয়ার জন্য খুঁজতে যাই মিথিলার রুমে যেতে দেখি মিথিলা তার দুলাভাইয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে। মিথিলা প্রায় অর্ধ উলঙ্গ আর দুলাভাই শুধু শর্ট প্যান্ট। তাদের প্রেমলীলা দেখে আমি থমকে যাই। এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না আমি মিথিলাকে ভালোবাসি, এটা মোটামুটি বাড়ির সবাই জানে। এই কারণে কত যে মাইর খাইছি তার কোনো হিসাব নেই। আমাকে বরাবর বলে দিয়েছে মিথিলাকে নিজের বোনের মতো দেখার জন্য। আমি মিথিলার এমন অবস্থা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ছি ছি, মিথিলা এইসব কি দেখছি। আর দুলাভাই আপনি কি করে পারলেন এটা করতে? আমার আওয়াজ শুনে যেন ওদের মাথায় আকাশ ভেঙে পড়ছে। আসি প্লিজ কাউকে বইলো না, প্লিজ। কাউকে বললে আমাদের মান সম্মান থাকবে না দুলাভাই। উনি সুমি আপুর স্বামী, দেখতে স্মার্ট আর অনেক বড় চাকরি করে। সুমি আপু হলো মিথিলার বড় বোন। আপু সকালে তার বাচ্চাকে ডাক্তার দেখাতে গিয়েছে, সাথে চাচিও গেছে। চাচা নেই, মারা গেছে 3 বছর হয়। আব্বু দুই পরিবারের প্রধান। আব্বু চাচা মিলে একই রকমের দুইটা দুতলা বাড়ি করে। সুমি আপুর বিয়ে হয়েছে 2 বছর, একটা 6 মাসের মেয়ে বাচ্চা আছে। আপুকে আব্বুই বিয়ে দিয়ে দেয়। বিয়েটা পারিবারিকভাবে হয়। দুলাভাই আমার হীরের টুকরো, বাড়ির সবাই জানে। কিন্তু তার চরিত্রে যে এত খারাপ আমি নিজেও ভাবতে পারছি না। আর মিথিলা, মিথিলা এটা কিভাবে করলো? মিথিলার মতো ভদ্র মেয়ে তো 3 গ্রাম খুঁজেও পাওয়া যাবে না। মিথিলার সৌন্দর্য পরিবারের লোকজন ছাড়া বাইরের কেউ দেখে নেই। হাত মোজা, পা মোজা, বোরখা পরে পর্দার সাথে সব সময় চলাচল করে। কিন্তু আজ সেই মিথিলার একই হাল দেখছি। চুপ করেন আপনি, লজ্জা করে না আবার কথা বলেন? আর মিথিলা, তুই না পর্দা করিস, কোনো পরপুরুষের সামনে যাস না, এই তোর পর্দার আড়ালে আসল চেহারা? আমার কথা শুনে মিথিলা কিছু বলছে না, নিজেকে ঢেকে কেঁদেই যাচ্ছে। তোর জন্য তো পুরো পর্দাশীল নারীদের সম্মান নষ্ট হলো। কি দরকার ছিল পর্দা করার? পতিতাপল্লীতে গেলেই তো পারতি। এই মিথিলাকে যখন আমি বলতাম মিথিলা আমি তোকে ভালোবাসি, তোর জন্য সব করতে পারবো, তখন মিথিলা আমার চরিত্র নিয়ে কথা বলতো আর আব্বুকে বলে আমাকে মার খাওয়াতো। আসিফ কাউকে বলিস না প্লিজ। মিথিলা কান্না করতে করতে, মিথিলা আমি যখন তোকে ভালোবাসি বলতাম, তুই আমার চরিত্র নিয়ে কথা বলতে, আব্বুর কাছে মায়ের খাওয়াতে। আজ তোর আসল রূপটা দেখুক সবাই। আর দুলাভাই আপনাকে আর কি বলবো। আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম, ওদেরকে যতই বলি রূপ দেখিয়ে দিব, কিন্তু সুমি আপুর সংসারটা কি হবে? আর একটা 6 মাসের মেয়েও আছে তাদের। আর মিথিলা আমার চাচাতো বোন, যাকে আমি ভালোবাসি, তাকে সম্মান কি করে নষ্ট করি? দুলাভাই আপনি এখনও এখানে বসে আছেন? দুলাভাই মাথা নিচু করে বসেছিল। আমার কথা শুনে দুলাভাই রুম থেকে বের হয়ে যায়। মিথিলা অন্তত তোর কাছে এটা আশা করিনি, কাজটা কিন্তু বেশি ভালো করিস নেই বলে যখন রুম থেকে বের হতে যাব, দরজা আটকাবো, মিথিলা চিল্লাতে শুরু করে দিছে। আসিফ আমাকে ছেড়ে দে প্লিজ, আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমি তোকে ভাইয়ের মতো ভাবি। আসিফ না প্লিজ। মিথিলার কাণ্ডে আমি বাকরুদ্ধ। সেই সুযোগে মিথিলা ভিতর থেকে দরজা আটকিয়ে নিয়েছে। আমি কথা বলতে পারছিলাম না, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, মনে হচ্ছে হাত পা সব বেঁধে রেখেছে কেউ। আসিফ তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমি তোর পায়ে পড়ছি। মিথিলা তোর কাপড় চাপড় ছিঁড়তে লাগলো, প্রায় অনেক অংশ ছিঁড়ে ফেলছে। অনেক কষ্টে মুখ থেকে বের করলাম, মিথিলা কি হচ্ছে এসব? আমি, কেউ বাঁচাও আসিফ প্লিজ। মিথিলা অনেক জোরে চিল্লাচ্ছে। আমি যেখানেই ছিলাম সেখানেই দাঁড়িয়েছি। মিথিলার এমন কাণ্ডে শরীরের শক্তি হারাই ফেলছি। বাইরে থেকে দরজা ধাক্কাতে লাগলো দুলাভাই, আর দরজা খোলার জন্য চিল্লাতে লাগলো। দুলাভাইয়ের চিল্লানি শুনে আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই মনে হয় চলে এসেছে। জোরে দরজা ধাক্কা ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙে ফেলে সবাই। দরজা খুলতে মিথিলা আব্বুর পিছনে গিয়ে লুকায়। মিথিলা কাপড় চোপড় ছেঁড়া দেখে আন্দাজ করে ফেলেছে মিথিলার সাথে খারাপ কিছু হয়েছে। মিথিলা নেকা কান্না করছে, মিথিলাকে ভাবে আগলে নেয়। আর সবাই আমার দিকে অগ্নিচক্ষু দেখাতে লাগলো। আব্বু আমার সামনে এসে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দেয়। ভাইয়া এসে অনেকটা চর মেরেছে। আমি কিছু বলতে যাব সেই সুযোগ নেই, সব কিছু এত দ্রুত হচ্ছিল। মিথিলা আসিফ তো তোমাকে কলেজে ডাকতে আসছিল, আমাকে এত খারাপ অবস্থায় দেখা যাচ্ছে কেন? আসিফ কি তোমার সাথে কিছু হয়েছে? ভাবি হয়তো বিশ্বাস করতে পারছে না আমার মতো ছেলে এমন একটা কাজ করবে। ভাবি আমি শুয়েছিলাম, আশিফ এসে আমাকে একা পেয়ে আগের মতো ভালোবাসার প্রস্তাব দেয়। আমি বড় আব্বুকে জানাবো বলাতে আশিফ আমাকে বলে নাকি আমি নাকি অনেক মাইর খাওয়াইছি, তাই আজ আমার ইজ্জত কেড়ে নেবে। তারপর আসিফ আমার সর্বনাশ করতে থাকে। আপনারা না আসলে আজ আসিফ আমার কী যে করতো। মিথিলা ভাবিকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না কাচ্ছে। মিথিলার কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই। আগেই বলছি 3 গ্রাম খুঁজে এমন মেয়ে পাওয়া যাবে না। আব্বু মিথিলার কথা শুনে যেন আরও রেগে গেলেন। তুই আমার ছেলে, ভাবতেই লজ্জা লাগছে যে নিজের চাচাতো বোনের সাথে এমন করতে পারে। সে অন্য মেয়েদের কি না করবে,
তোর এই বাড়িতে কোনো জায়গা হবে না, বের হ, যা এই বাড়ি থেকে। আব্বুর কথা শুনে চোখ বেয়ে পানি পড়ছে। আব্বু আমি কিছু করি নাই, মাথা নিচু করে কান্না করতে করতে বললাম। এই তুই আমাকে আব্বু বলবি না, আজ থেকে আমার একটা ছেলে, তুই মরে গেছিস। আব্বুর মুখে এই কথা শোনার পর থেকে মরে যেতেও পারলে অনেক সুখের হতো। আম্মু আমি কিছু করি নেই, মিথিলা কথা আটকিয়ে দিয়ে। তুই আমাকে আম্মু বলবি না, জানি না কোন পাপে তোকে পেটে ধরেছিলাম। আম্মু কেঁদে কেঁদে। আম্মুর কথা শুনে মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাবে। আর কাকে বলবো, যেখানে আমার গর্ভধারিণী মা বিশ্বাস করে না, আমাকে কিছু বলতে দেয় না। আমি দুলাভাইয়ের দিকে তাকালাম, মুখে পৈশাচিক হাসি। আর মিথিলা এখনও ন্যাকা কান্না কাচ্ছে। সুমি আপু চলে এসেছে, যার আদরে আমার বড় হয়। সেই আপুটা আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে, আমাকে এখনও মুখে খাবার তুলে খাইয়ে দেয়। সেই আপু সব শুনে কান্নায় বুক ভাসাচ্ছে। আজ আমি আপুর চোখও খারাপ হয়ে গেলাম। মিথিলা রুম থেকে বের হয়েছে, আমার রুমে গিয়ে কাপড় চোপড় গোছাচ্ছে, কারণ এই বাড়িতে আমার জায়গা নেই। আর আমি কোন মুখে থাকবো যেখানে সবাই আমাকে ধর্ষক বলে জানে। কাপড় গোছানো শেষ, রুম থেকে বের হবো এমন সময় ভাবি আসলো আমার রুমে। ভাবিকে দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, কারণ ভাবি আমার মায়ের মতো আদরের। আমার টাকা পয়সার অভাব ভাবিই পূরণ করে। ভাবি সুমি আপুর মতোই আমার একটা বড় আপু। এটা তুমি কি করলে আসিফ? আমার তো মিথিলার সাথে তোমার বিয়ে দিতে রাজি ছিলাম, আব্বুকে না হয় আমরা বুঝিয়ে নিতাম, তার জন্যই জোর করে। ভাবি ভাবি আমাকে মাফ করে দিও, আমি পারিনি সবার সামনে সত্যটা বলতে, কান্না করছিলাম। কি সত্য বলতে পারেনি ভাবি? ভাবিকে কথাগুলো দেন, কথাগুলো কাউরে বলবেন না ভাবির কাছে কথা নিয়ে। বললো বলবো না কাউকে। ভাবি ভাবি আমি মিথিলার সাথে এমন কিছু করিনি। কান্না সরে। তাহলে মিথিলার কাপড় ছেঁড়া ছিল কিভাবে? ভাবি আমি মিথিলাকে ডাকতে গিয়ে দেখি দুলাভাই আর মিথিলা পাপ কাজে লিপ্ত থাকতে দেখি। আমি তাদের অপমান করি, ভয় দেখাই বাড়ির সবাইকে বলে দেব। কিন্তু পরে আপুর সংসার আর মিথিলার সম্মানের কথা ভেবে থমকে যাই। আমি রুম থেকে বের হতে যাচ্ছিলাম, দুলাভাই বাইরে থেকে দরজা লক করে দেয়। মিথিলা জোরে জোরে কাঁদতে থাকে আর কাপড়গুলো ছিঁড়তে থাকে। তারপর ভিতর থেকে লক করে দেয় মিথিলা। বাইরে থেকে দুলাভাই দরজা ডাকতেছে আর চিল্লানো সুরে, তোমরা এসে আমাকে এই পরিস্থিতিতে দেখলা, আমি কাকে বলবো এই কথা? কে বিশ্বাস করবে বলো? কেঁদে কেঁদে রুম থেকে বের হতে যাচ্ছি, ভাবিও চোখের পানি। ভাবি বিশ্বাস করলেও নিরুপায়। কি বলছো হাসিব? তাদের পাপের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়েছে? ভাবি ভাবি তুমি কাউকে বলো না প্লিজ, মিথিলার সম্মান আর আপুর সংসার নষ্ট হয়ে যেতে পারে। আমি জানি না আসিফ, মিথ্যা কে সত্য বলছে। মিথিলা আর সুমি জামাইয়ের এমন কোনো বাজে লক্ষণ দেখিনি। ভাবি ভাবি তুমি আমাকে বিশ্বাস করছো না? তাহলে এটা দেখো, আমি সুযোগ করে সব কিছু ভিডিও করে রেখেছিলাম। ভেবেছিলাম কাউকে দেখাবো না, কিন্তু পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটার চোখে নিজেকে খারাপ বানাতে পারিনি। আসিফ এই ভিডিও এখনই আব্বুকে দেখাবো। ভাবি মোবাইল নিয়ে যেতে চাই। ভাবি প্লিজ, কথা দিয়েছো কাউকে বলবা না। সবার চোখে খারাপ হলেও তোমার চোখে যেন ভালো হয়ে থাকতে পারি, তাই তোমাকে সব বললাম। কথা শেষ করতেই ভাইয়া ভাবিকে বলছে ওই ধর্ষকের সাথে কিসের এত কথা। ভাবির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ভাবি আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলে টাকার দরকার পড়লে যেন ভাবিকে জানি। ভাবি চোখের পানি মুছে আমার রুম থেকে বের হয়, কিন্তু আমার চোখের পানি জোয়ার না। রুমের প্রতিটা মায়া লাগছিল। আম্মুর পায়ে একবার সালাম করতে মন চাইছিল, কিন্তু সেই সাহস আমার নেই। সবাই আমার চলে যাওয়া দেখছি। ভাবি আমার চোখের আড়ালে বারবার চোখ মুছছে। 12টার বাসে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ভাবি চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ভাবি আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলে টাকার দরকার পড়লে যেন ভাবিকে জানি। ভাবি চোখ মুছে আমার রুম থেকে বের হয়, কিন্তু আমার চোখের পানি জোড়ায় না। রুমটার প্রতি মায়া লাগছিল। খুব চিন্তা হচ্ছিল, কারণ ঢাকায় আমি ভালো করে চিনি না, আর কোনো আত্মীয় স্বজন নেই যেখানে গিয়ে উঠবো। ভাবির দেওয়া টাকাগুলো গুনলাম, 5,000 টাকা আছে, আর আমার পকেটে 780 টাকা। ভাবি যদি টাকাগুলো না দিত, তাহলে 2 দিন বেঁচে থাকা কষ্টকর হয়ে যেত। এমনি কোনো কাজও জানি না, সবেমাত্র কলেজে পা দিয়েছি। আব্বুর টাকার অভাব নেই, যার জন্য লেখাপড়াটা করেছি মন দিয়ে। পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসতো, আমার কোনো দোষ ছিল না। শুধু একটাই দোষ, আমি মিথিলাকে পাগলের মতো ভালোবাসতাম। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে মিথিলাকেই ভালোবাসি আমি। একসাথে স্কুলে যাওয়া, খেলাধুলো করা, আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ডের মতো। কিন্তু যখন মিথিলাকে স্কুলের এক বড় ভাই ফলো করা শুরু করে, তার আর মিথিলা যদি সম্পর্কে জড়িয়ে যায়, সেই ভয়ে সুমিয়াপুর
বিয়ের দিনে প্রপোজ করি মিথিলাকে, কিন্তু মিথিলা সাথে সাথে এই কথা আমার আব্বুকে এসে বলে দেয়। আব্বু আমাকে সেদিন অনেক মারে। তখন নবম শ্রেণীতে উঠেছি মাত্র। আমার আর বিয়ে খাওয়া হলো না। আব্বুর হাতের মায়ের সেদিন প্রথম খেয়েছিলাম। আব্বু বলেছিল মিথিলাকে যেন নিজের বোনের মতোই দেখি। আমার মায়ের দেখে মিথিলা অনেক হেসেছিল, কিন্তু মিথিলার প্রতি রাগ আসেনি আমার। বিয়ের দিন সুমি আপুর সাথে যাওয়ার জন্য বলেছিল আপু। আমি প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, কিন্তু আমার আর যাওয়া হলো না। মিথিলাই গেল। অবাক, আমাকে মায়ের কারণটা শুধু ভাবি জানতো, আর সবাই জেনেছে দুষ্টুমির জন্য মেরেছে। অনেককে আব্বুকে রাগ দেখিয়ে বলেছিল দুষ্টুমির জন্য কেউ এমনি মারে, আর বিয়ের দিন তো ফাজলামি করবে না তো কে করবে। আপুকে আনার জন্য গিয়েছিলাম। আপু না যাওয়ার কারণে কি জানতে চেয়েছিল কিছু বলিনি, তবে মিথিলা মনে যেন আনন্দের জোয়ার বসে। নতুন দুলাভাইয়ের সাথে ভালোই খাতির জমেছে। আমার খুব ভালো লাগলো বড় ভাইয়ের অভাবটা দুলাভাইকে দিয়ে পূরণ করুক। আপুকে নিয়ে বাসায় আসলাম। দুলাভাইয়ের সাথে আমারও ভালো সম্পর্ক গড়ে ওঠে। খুব ভালোভাবে যাচ্ছিল দিনগুলো, কিন্তু বারবার মিথিলাকে আমার মনের কথা বলার চেষ্টা করছি। মিথিলা, হয়তো আমি তোকেই শুধু ভাইয়ের মতোই দেখি। দুলাভাইকে দিয়েও বলেছিলাম অনেকবার, কাজ হয়নি। তবে দুলাভাই আর মিথিলা অনেকবার একান্তে দেখেছি, মনে হচ্ছে প্রেমিক প্রেমিকা বসে আছে। কিন্তু আমি তখন এইসব নিয়ে ভাবি নাই, কারণ মিথিলা আর দুলাভাই এমন না। পরিবর্তন এমনই হলো। হঠাৎ মোবাইলে মেসেজের টিউন বেজে উঠল। কল্পনা থেকে বাস্তবে ফিরে আসি। মোবাইল নাম্বার থেকে মেসেজ। কে লিখেছে? আমার রূপ বের করতে গিয়ে নিজেই ধরা খেয়ে গেলে কেমন অভিনয়টা করলাম। মিথিলা লেখাটা পড়ে চোখের কোণে জমে থাকা কষ্টগুলো বের হতে যাচ্ছিল। আমি জানি না তুই এমনটা কেন করছিস, তবে আমি চাইলে আমি তোদের রূপটা বের করে দিতে পারতাম, কিন্তু তোর সম্মান আর আপুর সংসারের কথা ভেবে কাউকে কিছু বলিনি আমি। তাই নাকি? তোর কাছে কি প্রমাণ আছে নিজেকে সাধু বানানোর জন্য? তবে কেন তোকে বাসা থেকে বের করেছি জানিস? যেন আমাদের সম্পর্ক আর কেউ না জানে, আর তোর কাছে যেন ছোট হয়ে থাকতে না হয়। মিথিলা, ভালো করেছিস, এতে আমার কোনো দুঃখ নেই। শুধু বলবো আপুর সংসারটা নষ্ট করিস না প্লিজ। তোদের এই অবৈধ সম্পর্ক নষ্ট করে সবাই যেন ভাবতো তোকে সেরকমভাবে চল। তুই আমাকে বলবি আমি কি করব? আমি দুলাভাইকে বিয়ে করব মিথিলা। তারপর আমি রিপ্লাই দিলাম, কিন্তু মেসেজ সেন্ড হচ্ছে না। বুঝতে বাকি নেই যে এই সিমটা নষ্ট করে ফেলেছে, কিন্তু আমার মনে খুব ভয় হচ্ছিল আপুর সংসারটা কি মিথিলা ধ্বংস করে দিবে। তাই আমি সাথে সাথে দুলাভাইকে ভিডিওটা পাঠিয়ে ছোট করে লিখে দিলাম, আমি চাইলে এই ভিডিওটা সবাইকে দেখাতে পারতাম। এতে করে আপনাদের সম্মান কোথায় যেত একবার ভেবে দেখছেন? কিন্তু আমি তা করিনি। আমি না হয় এই অপবাদ ভালোভাবেই বেঁচে থাকতে পারবো, কিন্তু মিথিলার আব্বু নাই। আমার আব্বু নিজের মেয়ের মতো আদর করে, সেই আদরটা থাকতো না। আর মিথিলার সম্মানটা কোথায়? আর আপনার আপুর চোখে সারা জীবন ধর্ষক হয়ে বেঁচে থাকতেন। হতে পারত আপনার সংসারটা ভেঙে গেছে, আর আমাদের বাড়ির সেই সম্মান আছে, সেই সম্মানটা ঘৃণায় পরিণত হতো। তাই আপনাকে আর একটা সুযোগ দিলাম, আপনাদের এই অবৈধ সম্পর্ক থেকে সরে আসুন। সম্মান আর আপুর ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন। মনে রাখবেন আপনার একটা ফুটফুটে বাচ্চা আছে। আমি মেসেজটা দিয়ে বসে রইলাম। বাস থেকে স্টেশনে এসে নামলাম। বাস থেকে নেমে পেটে খুব খিদা লাগছিল, তাই হোটেলে গিয়ে খাবার খেয়ে নিলাম। রাস্তার পাশ দিয়ে হাঁটছি, কিন্তু এখন আমি কোথায় যাব, কি করব ভেবে পাচ্ছি না। আব্বু আম্মুর কথাগুলো কানে তুলছিলাম। তুই আমার ছেলে না, তোকে কোন পাপে পেটে ধরেছি? মাগো, তুমি আমার ছেলেকে চিনলে না? চোখ থেকে অনবরত পানি ঝরছে। অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটছি। দুপুর গড়িয়ে বিকাল। হঠাৎ রাস্তার মাঝখানে একটা বাচ্চাকে দেখলাম, যে কোনো মুহূর্তে গাড়ি চাপা পড়তো। আমি কোনো কিছু না ভেবে ব্যস্ত রাস্তায় নেমে গিয়ে আব্বাটাকে কোলে করে রাস্তার পাশে নিয়ে যাই, কিন্তু শেষ দিয়ে একটা গাড়ি এসে আমার উপর চড়াও দিয়ে গাড়ি চালিয়ে যায়। আমি ব্যথাতে কাঁদতাছি। বাচ্চাটার মা এসে আমাকে হসপিটালে নিয়ে গেল, আর একদিক দিয়ে আমাকে ধন্যবাদ জানাচ্ছে, অন্যদিক দিয়ে নিজের বেখেয়ালির জন্য বাচ্চাকে বাঁচাতে গিয়ে আমার এমন অবস্থার জন্য নিজেকে দোষারোপ করছে। ডাক্তার এসে আমাকে কী যেন একটা ইঞ্জেকশন দিল। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসলো। চোখ খুলে দেখি পায়ে ব্যান্ডেজ। বাচ্চাটা ও বাচ্চাটার মা আরেকটা আমাদের সমবয়সী মেয়ে পাশে দাঁড়িয়েছে। ডাক্তার এসে বললেন পাটা খুব ভালোভাবে ভেঙেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়াবেন, আর রোগীকে 1 মাস রেস্ট নিতে হবে। খেলাধুলার কোনো কাজ করতে পারবে না, 15 দিন পর পর দেখিয়ে যাবেন। ডাক্তার প্রেসক্রিপশন ধরিয়ে, আমার জন্য আজ তোমার এত বড় ক্ষতি হলো। বাচ্চার মা, না না আন্টি, নিজেকে দোষারোপ করবে না, এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট। আমি, আচ্ছা তোমার বাসা কোথায়? তোমার ফ্যামিলির কারো নাম্বার থাকলে দাও, আমি তোমার মা বাবাকে আসতে বলে। আন্টি, আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। আমার মোবাইল রাস্তায় পড়ে ভেঙে গেছে। মোবাইলটা আমার হাতে দিয়ে, এটা এক্কেবারে গেছে। মোবাইল হাতে রেখে
পকেট থেকে ভাবির দেওয়া টাকাটা বের করলাম। আন্টি হাসপাতালে কত বিল এসেছে জানি না, আমার কাছে এই কয়টা টাকা আছে, গ্রাম থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। এটা রাখেন প্লিজ, টাকাটা বাড়িয়ে। কি করছো তুমি এসব? আমার ছেলেকে বাঁচাতে গিয়ে তোমার এই অবস্থা, আর তুমি আমাকে চিকিৎসার খরচ দিচ্ছ। আন্টি টাকাটা পকেটে ঢুকিয়ে দিয়ে, তোমার পরিবারে কেউ নেই, তাদের খবর দিতে হবে আন্টি। আচ্ছাই, আব্বু আম্মু ভাই ভাবি চাচি চাচাতো বোন, কিন্তু এখন আমি ওদের কেউ না। বলতেই চোখ দিয়ে পানি পড়ল। তাহলে আপনি যাবেন কোথায় মেয়েটা? জানি না, আজ সকালে বাসা থেকে বের করে দিয়েছে একটা মিথ্যে পাপের অপরাধে। আমি কান্না করছিলাম। আচ্ছা তাহলে তুমি আমাদের বাসায় ছিল, তোমার এখন রেস্টের দরকার আন্টি। না না আন্টি, এটা ঠিক হয় না, উপকার করছি বলে আপনাদের বাসায় গিয়ে উঠবো, আপনাদের বাড়তি ঝামেলা হবে। আমি চোখ মুছে বললাম, চুপ করেন, এত ভালো মানুষ সাজার দরকার নেই। আমার ভাইকে বাঁচিয়েছেন, এখন আপনার বাঁচানোর দায়িত্ব আমাদের। চলুন মেয়েটি, চলো। আন্টি আমার এক হাত ধরে তুললেন। আন্টি আমার ব্যাগটা কই? আমার কাপড়ের ব্যাগ। আমার তো তোমার ব্যাগ দেখি নেই, মনে হয় কেউ নিয়ে গেছে। আন্টি এক হাত দিয়ে আর মেয়েটি আমার আর একটা হাত ধরে হাঁটার জন্য বলল, কিন্তু আমি তো পা ফেলতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। প্রথমে পা ফেলে চিৎকার করে উঠলাম, আস্তে পা ফেলো আন্টি। হসপিটালের গেটে এসে একটা প্রাইভেট কার দাঁড়িয়েছে। গাড়ি করে একটা বড় বাড়িতে যাওয়া হলো। বাড়ি দেখে তো আমি অবাক, এই বাড়িটা কি আন্টির? এরকম বড় লোকগণ এরকম সমস্যা যত টাকা লাগে শেষ করে দেয়, আর ওরা আমাকে নিজেদের বাড়িতে নিয়ে আসলো শুধুমাত্র মানুষের প্রতি ভালোবাসা আছে বলে সম্ভব। আন্টি এই বাড়ি থেকে আপনার? হ্যাঁ করে তাকিয়ে বললাম, এটা আমাদের বাড়ি, চলো ভিতরে চলো। আন্টি আমাকে নিয়ে একটা রুমে শুয়ে দিল। আচ্ছা বাবা, তুমি এখন রেস্ট নাও, আমরা পরে তোমার সম্পর্কে জানবো না হয় আন্টি। জি আন্টি। আন্টি ও মেয়ে রুম থেকে চলে গেল। রুমটা অনেক সুন্দর, ওরা মানুষ যেমন ভালো মনের, রুচিও সুন্দর। খুব ক্লান্ত লাগছিল, শুয়ে শুয়ে ভাবছি, আর যদি ওনারা আমাকে না নিয়ে আসতেন আমি কোথায় থাকতাম? পা ভেঙে গিয়ে রাস্তায় ভিক্ষে করা ছাড়া উপায় ছিল না। জানি না বাড়ির কী অবস্থা। আম্মু কি আমার কথা ভাবছে? আম্মু কি বলছে ছেলেটা এমন ভুলের শাস্তিটা বেশি হয়ে গেল? আম্মু তো চোখের পানি মনে ছিলাম নাকি? তার জন্যই আম্মু সেই কষ্ট সহ্য করতে পারেনি। আম্মুর মনে আমার জন্য ঘৃণা জন্মে গেছে। আম্মু কি জানতে পারতো তার ছেলের পা ভেঙেছে? আম্মু কি এখনও রাগ করে থাকবে নাকি ছুটতে আসবে? আম্মুকে দেখতে খুব মন চাইছে, কিন্তু দেখবো মোবাইলটা যে ভেঙে গেছে। আম্মু আমি তোমাকে ভালোবাসি, ক্ষমা করে দিও, বলতে পারিনি সত্য কথাটা, আর মনে হয় চাইলেও বলতে পারবো না। মোবাইলটা হয়তো সাথে ভিডিওটাও হারিয়ে ফেলছি। খুব জানতে ইচ্ছে করছে আব্বুকে আমার কথা ভাবছে নাকি আমাকে তার মনে কবর দিয়ে ফেলছে। আর সুমি আপু হয়তো বলছে বিশ্বাসটাই ভেঙে দিয়েছি, আর মিথিলা তো বললেই তো দুলাভাইকে বিয়ে করে ফেলবে। তবে দুলাভাই কি এই ভুলটা আবার করবে? আমি তো ভিডিও দেখেছি, হয়তো ভিডিও দেখে থমকে গেছে, এতক্ষণ মিথিলাকে জানিয়ে দিছে। ভাবি হয়তো নীরবে কাঁদছেন, বলছে বিনা দোষে আমি আজ ঘর ছাড়া। আমার খবর নেওয়ার জন্য হয়তো মোবাইল ফোনে ফোন দিচ্ছে, কিন্তু বন্ধ পেয়ে হয়তো ভাবছে ছেলেটার কি কিছু হয়ে গেল। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই, হঠাৎ ঘুমের মধ্যে কে যেন এসে ডাকছিল, এই যে এই যে উঠুন। মেলিকণ্ঠ। কে? চোখ বন্ধ রেখে আমি, রিমি। চোখ মেলে দেখি আন্টির মেয়ে। ও আপনি, আপনার নাম রিমি? ইয়া, হুম, ইয়া, জাহান রিমি। আপনার নামটা তো জানা হলো না। আমার নাম, আপনার নাম রিমি। আসিফুল ইসলাম। উঠে বসলাম। সুন্দর নাম আপনার। আম্মু আপনার জন্য খাবার খেয়ে পাঠিয়েছি, খাবার খেয়ে নিন। আপনার নামটাও সুন্দর। আমি, ঠিক আছে খেয়ে নিন, আমি আপনার মেডিসিনগুলো দিয়ে আসছি। রিমি, আচ্ছা আমি বিছানা থেকে নামতে যাব। এই কি করছেন? আপনাকে এক সপ্তাহ হাঁটাহাঁটি করতে মানা করছে, কি লাগবে আমাকে বলুন। ওয়াশরুমে যাব। আস্তে করে বললাম। ধরুন আমি নিয়ে যাচ্ছি। রিমি আমার হাত ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রিমি দরজার সামনে দাঁড়িয়ে। ধরে আসুন। মেয়েটাকে যত দেখছি তত অবাক ধরছি। শহরের মেয়ে, এত ধনী ঘরের মেয়ে হয়েও মনে কোনো হিংসে নেই। বিছানায় বসে, আমার জন্য আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আমি আপনাদের এই ঋণ শোধ করতে পারবো না। চোখের কোণে পানি আটকে গেল। ঋণের কথা বলে লজ্জা দিবেন না প্লিজ, আপনি আমার ভাইকে বাঁচিয়েছেন, আমরা আপনার ঋণ শোধ করতে পারবো না। রিমি, এটা তুমি কি বলছো বাবা? আমরা তো শুধু আমাদের কর্তব্য পালন করছি। আন্টি তার ছেলেকে নিয়ে আসছে। আসলে আন্টি এই শহরে আমার কেউ ছিল না, বাসা থেকে বের করে দেওয়ার পর কোথায় যাব এটাই ছিল আমার বড় চিন্তা। তার উপর পা ভেঙে গেল, তখন রাস্তায় বসে ভিক্ষা করা ছাড়া আর কিছু উপায় ছিল না। আপনারা আমাকে থাকার জন্য জায়গা দিয়েছেন, আমার সেবা করছেন। বলতে বলতে চোখ দিয়ে পানি পড়ছিল। কেঁদো না বাবা, আমি জানি না তোমার সাথে কি হয়েছে। এখন খাবারটা খেয়ে নে, মেডিসিন খেয়ে নাও, পরে শুনবো তোমাকে দেওয়া অপবাদ। আন্টি আমার চোখের পানি মুছে দিচ্ছে। খাবারটা খেয়ে নিলাম। রিমি আমাকে মেডিসিন দিকে দিল, মেডিসিন খেয়ে নিলাম। পেটে অনেক ক্ষুধা ছিল। আন্টি চলে গেছে। আচ্ছা একটা কথা বলবো? রিমিকে বললাম। বলেন রিমি। আপনাদের বাসায় আর কে কে থাকে? আমি আসলে রিমির আব্বুর কথা জানতে চাইছিলাম।
আম্মু, আব্বু, আমি আর আমার ভাই, আর বিভিন্ন কাজে হেল্প করার জন্য কয়েকটা কাজের লোক। রিমি: ও আচ্ছা, আপনার আব্বুকে তো দেখলাম না আমি। আব্বু ব্যবসার কাজে বাইরে গেছে, আসতে 10-12 দিন লাগবে। রিমি: আপনার আব্বু যদি দেখে আমাকে বাসায় তুলছেন, রাগ করবেন না? আমি: না, কারণ আব্বু যখন শুনেছে আমার ভাইকে বাঁচাতে গিয়ে আপনার পা ভেঙেছেন, আব্বু বলেছেন আপনাকে বাঁচাতে যা করতে হয় তাই করার জন্য। রিমি কথা শুনে মনে হলো এই পরিবারের সবাই এক একটা রত্ন। আচ্ছা, আপনি ঘুমান, পরে কথা হবে। রিমি: আচ্ছা ঠিক আছে। তারপর ঘুমানোর চেষ্টা করলাম। রাত তখন প্রায় 11টা বেজে গেছে, কিন্তু চোখে ঘুম আসছে না। শুধু সকাল হয়ে যাওয়ার ঘটনাগুলো মনে পড়ছে। মিথিলা কি করে পারলো এমনটা করতে? মিথিলা তো আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবতো। অনেক রাত হয়ে যায়, ঘুম হয় না। কখন ঘুমিয়ে যাই জানি না। সকালে ঘুম থেকে উঠি রিমির ডাকে, এই যে উঠেন, 10টা বাজে, নাস্তা খেয়ে মেডিসিন খেতে হবে। মনে হচ্ছে ওরা আমার সুস্থতার জন্য সর্বোচ্চ সেবা দিচ্ছে। ও, কেমন আছেন? আমি: আলহামদুলিল্লাহ। আপনার পায়ের ব্যথা কমেছে? রিমি: মনে হয় কমেছে। আসুন ওয়াশরুমে এগিয়ে দিয়ে আসি। রিমি: ধন্যবাদ। আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। ফ্রেশ হওয়ার পর নিয়ে আসি। নাস্তা খেয়ে মেডিসিন খেয়ে নেন। আচ্ছা, আপনার সাথে কি হয়েছিল শুনতে চান? নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারবেন না, তাহলে শুনুন। আজ সকালে কলেজ যাওয়ার জন্য আমার চাচাতো বোন মিথিলাকে ডাকতে চাই, কিন্তু মিথিলার রুমে গিয়ে দেখি মিথিলা আর আমার তার দুলাভাইয়ের সাথে অবৈধ মেলামেশা। আমি বাকরুদ্ধ হয়ে যাই, মোবাইলে ভিডিও করতে থাকি ওদের আড়ালে। আমাকে দেখে ওরা থমকে যায়। রিমি আমার মিথ্যে অপবাদটা শুনে চোখে পানি ফেলছে। আপনি প্রমাণ থাকা সত্ত্বেও কাউকে কিছু বলেন নেই, শুধু আপনার আপুর সংসার আর যে আপনার ধর্ষক সাজালো তার সম্মানের জন্য নিজের সম্মান হারিয়ে আসলেন। রিমি কান্না করছে আর বলছে, আমার সম্মান হয়তো তাদের কাছে কমে গেছে, কিন্তু নিজের ভিতরে নিজেকে নিয়ে গর্ব করি। অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিলাম। হয়তো কোনো একদিন ওরা বুঝতে পারবে। আমি: আল্লাহ তাদের সহিও বুঝ দান করুক। আমি এটাই চাই। আমি হয়তো যে কোনোভাবে চলে যেতে পারতাম, কিন্তু ওরা হারাতো ওদের অর্জন করা সম্মানগুলো। আপনার ভাবি তো অনেক ভালো মানুষ, আপনার উপর বিশ্বাস ছিল, তাই তো আবার আপনাকে জিজ্ঞাসা করছে। রিমি: ভাবি আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। ভাবিকে ভিডিওটা দেখেছি, প্রমাণ করেছি আমি নির্দোষ। ভাবি সবাইকে বলতে বলেছে, কিন্তু বলার হলে আমি বলতাম। আমি: তাই। রিমি: আপনার মোবাইলটা দেওয়া যাবে? ভাবির সাথে একটু কথা বলবো। হয়তো আমাকে ফোনে না পেয়ে চিন্তা করছে। আমি: নিন। রিমি আমার হাতে মোবাইলটা দিল। আমি ভাবির নাম্বারে ফোন দিলাম, কিন্তু রিসিভ করছে ভাইয়া। ভাইয়ের কণ্ঠ শুনে সাথে সাথে কেটে দিলাম। কী হলো, রিসিভ করে না? রিমি: করছে, কিন্তু ভাইয়া। আমি মন খারাপ করে: ও আচ্ছা, তাহলে আমাকে দাও। রিমি মোবাইলটা নিয়ে আবার ফোন দিল। আবার ভাইয়া দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। রিমি: ওয়ালাইকুম সালাম। আপনি কে? আমি রিমি। আশা করি আমি আশার ফ্রেন্ড। ভাবির নামটা রিমিকে বলেছিলাম। ও আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাবির কণ্ঠ পেয়ে আমার কাছে রিমি ফোনটা দিল। কেমন আছো ভাবি? মুহূর্তে চোখ থেকে পানি বেরিয়ে এসলো। আসিফ, তুমি কোথায়? তোমার মোবাইল বন্ধ, কি হয়েছে? ভাবির কণ্ঠ জড়িয়ে যাচ্ছে, মনে হয় কান্না করে দিব। ভাবি, কাল আমি অ্যাক্সিডেন্ট করি, পাটা ভেঙে যায়, সাথে আমার মোবাইলটা ভেঙে যায়। কথা বলতে পারিনি আমি। কি বলো? এসব কিভাবে হলো? এখন তুমি কই? ভাবি, আমি একজন আশ্রয়কারিণীর বাসায় আসি, যিনি আমার এমন বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন। অনেক ভালো। ওরা ওনার মেয়ের ফোন দিয়ে কথা বলছে। আমাকে একটা বিকাশ নাম্বার দাও, আমি টাকা পাঠাচ্ছি। ভাবি: আচ্ছা ভাবি, যখন লাগবে জানাবো। বাসার অবস্থা কেমন? খুব জানতে ইচ্ছে করছে। আগের মতো হাসি খুশি আছে নাকি আমার আসার সাথে সাথে সব চলে গেছে? ভালো না, আব্বু আম্মু মন খারাপ, কাল রাতে কেউ খাবার খায়নি। তবে মিথিলা আর সুমিত জামাই কেমন হাসি খুশি, তাদের মতিগতি সুবিধার মনে হচ্ছে না। ভাবি, আমি তো দুলাভাইকে ভিডিওটা দেখিয়ে ভয় দেখাচ্ছি যেন না মেশে, তবুও ওরা নিজেদের ভুলগুলো বুঝতে পারছে না। খুব রাগ হলো, মনে হচ্ছে ভিডিওটা নিয়ে বাসায় যাই, সবাইকে দেখিয়ে দেই, কিন্তু এখন চাইলে সম্ভব না, ভিডিওটা হারিয়ে গেছে। ভয়ের কোনো চিহ্নই দেখছি না। তোমার ভাইয়াকে রাতে বলেছিলাম তোমাকে এমন শাস্তি না দিলেও পারত। সে বলে আমার এত দরদ কেন? আমার কি তোমার সাথে সম্পর্ক আছে নাকি? ভাবি কান্না সুরে বলল, কেঁদো না ভাবি, আমি তোমার ভালোবাসা বুঝি, কেউ না বুঝুক। আর এসব নিয়ে বাসায় কেউ কাউকে কিছু বইল না, তবে ওদের আটকানো দরকার। আমি কিভাবে? কিন্তু না ভাবি, আমি তোমার ভালোবাসা বুঝি, কেউ না বুঝুক। আর এই নিয়ে বাসায় কাউকে কিছু বললো না, তবে ওদের আটকানো দরকার। আমি কিভাবে? তুমি দুলাভাইকে বলবা আসিফের ভিডিওটা যাবার সময় আমাকে দিয়ে গেছে, বলেছে আর যদি মিথিলার সাথে মিশতে দেখি বাসার সবাইকে দেখাতে। আমি ভাবিকে বললাম, আচ্ছা, আশাকেও বলবো। ভাবি: খুব গোপনে বলো। ওরা
ভালো হয় কি না আমি। আসিফ, তুমি ওদের জন্য কেন এমন করছো? যারা তোমাকে মিথ্যে অপবাদে বাসা থেকে বের করে দিল, এখনও প্রমাণটাও হারিয়ে ফেলছো। তুমি কি আর ফিরবে না? ভাবি কান্নার স্বর, ফিরবো ভাবি, তবে যেদিন সবাই তাদের ভুল বুঝতে পারবে। চোখ বেয়ে পানি পড়ছে। তোমার ভাইয়া আসছে, রাতে ফ্রি হলে ফোন দিব। ভাবি ফোনটা রেখে দিল। আসিফ, আপনি কি মানুষ? রিমির চোখের কোণে পানি। কেন? চোখ মুছে। কে আপনাকে বাসা ছাড়া করলো, মিথ্যে অপবাদ দিল, তাদের জন্য এত ভাবছেন? মনে রাখবেন, এই দুনিয়াটা কেউ কারোর জন্য অতটা ত্যাগ করার না রিমি। তাহলে আপনারা কেন করছেন? আপনারা চাইলেই তো আমাকে কিছু টাকা ধরিয়ে চলে আসতে পারতেন, কিন্তু আমার ভালোর জন্য বাসাতে নিয়ে আসলেন। ত্যাগ শিখাচ্ছেন করছেন আমি। আপনি আমাদের উপকার করছেন, ধরে নিতে পারেন, তাই আমরা আপনার উপকার করছি। কিন্তু মিথিলা আর দুলাভাই তো আপনার সম্মান ডুবিয়ে বাসা থেকে বের করে দিল। রিমির কথা যুক্তিযুক্ত। মিথিলা আমার চাচাতো বোন, যাকে আমি ভালোবাসতাম, তার সম্মান কি করে নষ্ট করি বলুন তো? মিথিলা হয়তো একটা ভুল করেছে, আমি তার ভুলগুলো সংশোধনের কারণ হতে চাচ্ছি। যে যেন বুঝতে পারে কাকে সে অপমান করত। সে আজ তার সম্মান বাঁচানোর জন্য মুখ বুজে সব সহ্য করে গেল আমি। আপনি এখনও মিথিলাকে ভালোবাসেন? জানি না, তবে আমি চাই মিথিলা তার ভুল বুঝতে পারুক, সম্মান নিয়ে বেঁচে থাকুক। আমি ও বুঝেছি, হয়তো এখনও ভালোবাসেন রিমি। রিমি হয়তো বলতে চাচ্ছে আমি যা করব সব কিছু ভুল করছি। রিমি চলে যায়। আমি রিমির কাছ থেকে গল্পের বই চেয়ে নিই। সময় কাটানোর জন্য গল্প পড়তে আমার অনেক ভালো লাগে, ঠিক আপনাদের মতো। গল্প পড়ছি এমন সময় আন্টি রুমে আসলো তার ছেলেকে নিয়ে। বয়স বেশি হবে না, 5 বছর হবে। খাবার খেয়েছো আসিফ? আন্টি, জি আন্টি, রিমি এনেছিল। আমি, আচ্ছা টিভি ছেড়ে দেবো আন্টি? না আন্টি, আমি বই পড়ছিলাম, বই পড়তে আমার খুব ভালো লাগে। ভাইয়া এদিকে আসো, বসো ভাইয়ার সাথে। রিমি ভাইয়াকে ডাকলো। না, পায়ে ব্যথা দেবো, অনেক দুষ্টু, আগে পা ভালো হোক, তারপর খেলা করবো আন্টি। না আন্টি, সমস্যা নেই, ছেলেটাকে আমার পাশে বসিয়ে আদর করছি। তুমি কি লেখাপড়া করো আন্টি? জি আন্টি, সবেমাত্র কলেজে উঠছে, আর মনে হয় লেখাপড়াটা করতে পারবো না। মন খারাপ করে বললাম। মন খারাপ করো না, আমাদের রিমিও কিন্তু এবার কলেজে উঠছে আন্টি। ও, তার মানে সমবয়সী। ভালোই হলো, সময়টা পড়াশোনা করে চালিয়ে দিব। আচ্ছা তুমি এখন রেস্ট নাও, পরে দেখা যাবে। আন্টি তার ছেলেকে নিয়ে চলে গেল। আমি বসে টিভি দেখছি, এমন সময় রিমি কী নিয়ে যেন আমার থাকা রুমে আসলো, সাথে কতগুলো শপিং। এগুলো আপনার দেখেন পছন্দ হয়েছে কি না। আমার পছন্দ, আশা করি ভালো লাগবে। আর এটা আপনার নতুন মোবাইল রিমি। এগুলোর কি দরকার ছিল? শুধু শুধু টাকা খরচ করলেন। আমি কি তাদের বেশি জ্বালিয়ে দিচ্ছি নাকি? তাই নাকি? এক কাপড়ে থাকতে পারেন আর সারাদিন রুমে বসে সময় কাটাবেন কি করে শুনি? এই ধরুন 5,000 টাকা, বাকিটা ভাবিকে বলে নিয়ে দিয়ে দিব। আসলে বিষয়টা নিজের কাছেও খারাপ লাগছে। কি বলছেন? আরেকবার বলুন। আপনার ওই পাটাও ভেঙে দেই। ভালোবাসার দাম কি টাকায় দেওয়া যায়? রিমি রেগে। না আসলে আমার লজ্জা লাগছে, আপনাদের বাসায় আছি, আপনাদের আবার আমার জন্য এত কিছু। আমি, লজ্জা থাকা ভালো, পছন্দ হয়েছে। রিমির পছন্দ তো অনেক ভালো, সবগুলো কাপড়ই ভালো লাগছে, আপনার পছন্দ অনেক ভালো। আর ধন্যবাদ। আমি, কেন রিমি? এগুলো ভীষণ প্রয়োজন ছিল। আমি, এই সময় এগুলো কি দরকার ছিল বললেন? রিমি মুখ ভেঙচি কেটে। মোবাইলটা খুব দামি, রেডমি 7, সাথে রিমির রেজিস্টার করা নতুন সিম, আর বাসায় তো ওয়াইফাই আছে, সময়টা না হয় কেটেই যাবে। কিন্তু একটা মানুষ কতক্ষণ ঘরবন্দি থেকে? দুপুরে গোসল করার সময় হয়ে গেছে। রিমি এসে লুঙ্গি নিয়ে ওয়াশরুমে গেছে গোসল করতে। বলতে ভুলে গেছি, রিমিদের অ্যাটাচ করা ওয়াশরুম, তাই তেমন সমস্যা হয়নি। তারপর রিমিকে জানতে পারলে বকতে পারে। বলেছিলাম গোসল করার সময় রিমি ওয়াশরুমে এগিয়ে দিয়ে আসবে। তাছাড়া সাপোর্টের জন্য দুটো, সরি মনে আসছে না এটার, ভর দিয়ে চলার জন্য রিমি এসেছিল কিছুক্ষণ আগে। এখন মনে হয় হাঁটতে পারবো আমি একাই। গোসল করে বের হয়ে দেখি রিমি রুমে বসে আছে। আমাকে দেখে রাগ দেখিয়ে বলল, আপনি একা একা হাঁটছেন? যদি পায়ে ব্যথা লাগতো? আপনি তো, সরি, নিজ দায়িত্বে বুঝে নেন। আমার মনে হয় কেউ হেল্প করতে হবে না, চলতে পারবো। এগিয়ে যাওয়ার আগে রিমি উঠে এসে আমার হাত ধরলো। বেশি বুঝেন না, আসুন। কি রাগ দেখাচ্ছেন? মনে হচ্ছে কত বছরের পরিচয়। আসলে ভালো মানুষগুলো ওগুলি, ওরা ধনী গরিব বড় ছোট কিছু বুঝে না। ওরা বুঝে শুধু মানুষের বিপদে এগিয়ে যেতে। আর ভালো মানুষগুলো অল্পতেই মানুষকে আপন করে নিতে চায়। কারো কারো চোখে এগুলো খারাপ দেখায়। এ আসলে এগুলো মানবপ্রেম। একটা কথা বলবো আমি? জি বলেন রিমি তৎক্ষণে বিছানায় বসে। রিমি, থাকতে থাকতে কেমন যেন লাগছে। এমনিতে মন খারাপ আব্বু আম্মুর জন্য। আজ বিকালে কি আপনাদের ছাদে নিয়ে যাবেন? আমি, আপনাকে তো হাঁটা মানা আছে, বারান্দায় বসে গল্প করব, মন ভালো হয়ে যাবে। ওকে? রিমি, আচ্ছা ঠিক আছে। আমি, আচ্ছা আমি খাবার নিয়ে আসছি, প্রস্তুত থাকেন। রিমি খাবার আনতে চলে গেল। বুঝি না এখনও ভালো মিশুক মেয়ে আছে। আপনাদের কি মনে হচ্ছে
এগুলো শুধু গল্পেই সম্ভব, তাই না? না, এগুলো সম্ভব, আমার সাথে এমনই হয়েছে। দুপুরে খাবার খেয়ে নিলাম। আমি যেই রুমে থাকি এখানে বারান্দা আছে, তাই আজ প্রথম জানলাম। বিকেলে রিমি আসলো গল্প করার জন্য। কি করছে রিমি? কিছু না, শুয়ে আছে। আমি বারান্দায় যাবেন না রিমি? না, রুমেই থাকি, পাটা অত তাড়াতাড়ি ভালো হয় না। মুক্তি ভেবে দেখলাম এমনিতে অনেক কষ্ট হচ্ছে, এখন হাঁটতে গিয়ে যদি পায়ে ব্যথা পেয়ে যাই। আচ্ছা, আপনি কি লেখাপড়া করেন রিমি? কলেজে উঠছিলাম, মন খারাপ করে। আমিও তো ভালো হলো, আমরা তাহলে ফ্রেন্ড, ওকে রিমি? কি বলেন, আপনার সাথে আমি? কেন, আমাকে পছন্দ হলো না? রিমি মন খারাপ করে। কি বলেন, আপনার মতো মেয়ে হয় নাকি? আমি তাহলে তুমি করে বলবা, ওকে রিমি? আমি আপনি বলবো। আপনি তুমি বললেন না, ফ্রেন্ডকে কখনো আপনি বলা যায় না রিমি। আচ্ছা, তুমিই বলবো। আমি রিমির সাথে গল্প করতে করতে রিমির জীবনের খারাপ সময়ের কথা শুনতে পাই। রিমির জীবনটা, গল্পটা খুবই কষ্টের, যা শুনে চোখের কোণে পানি জমে যায়। হয়তো প্রতিটা মানুষের জীবনে এরকম একটা গল্প থাকে, কেউ কেউ প্রকাশ করে, কেউ বলতে পারে বা নিজের ভিতরে কবর দিয়ে যায়। রাত তখন 9টা। খাওয়া দাওয়া শেষ করে ভাবিকে আমার নতুন নাম্বার থেকে কল দিলাম, কিন্তু ভাবির নাম্বার বন্ধ। অনেক ট্রাই করছি কিন্তু কোনো কাজ আসছে না, নাম্বার বন্ধ দেখাচ্ছে, হয়তো মোবাইলে চার্জ নেই, তাই রেখে দিলাম। বাসায় তো আর কাউকে ফোন দিয়ে কথা বলার মতো অবস্থা নেই। সত্যি বলতে মায়ের কণ্ঠটা শুনতে খুব মনে পড়ছে। আসলে যে যতটা আপন, তার থেকে পাওয়া কষ্ট অনেক বেশি হয়, যা অনেক সময় সহ্য করতে পারে না। আমার আম্মু আমাকে অনেক ভালোবাসতো, আম্মু হয়তো কখনো ছেলের এতটুকু অপরাধ করতে দেখেনি, কিন্তু যখন আম্মুকে এই রকম জঘন্য কাজ করতে দেখে হয়তো কলিজাটা পুড়ে গেছিল। আম্মু পারে নাই নিজের চোখে দেখে বলতে, আমার ছেলে এমন না, সে এমন করতে পারে না। আমি যখন রাতে পড়তে পড়তে অনেক রাত করে ফেলতাম, আম্মু আমার রুমে এসে বসে থাকতো, কখনো দুধ গরম করে দেয়, কখনো কফি এনে দেয়। যদি কখনো বললাম, আম্মু আজ খাবো না, ভালো লাগছে না, আম্মু আমাকে নিজের হাতে খাইয়ে দিত। আর রাতের খাবার না খেয়ে ঘুমাতে নেই, খেতে বসলে সবচেয়ে ভালো খাবারটা আমাকেই দিত। আব্বুর দেওয়ার হাত খরচের পর আম্মু অনেকগুলো টাকা ধরিয়ে দিত, আর বলতো আমার ছেলেটা না শুকিয়ে গেছে। আজ মায়ের আদরগুলো খুব মনে পড়ছে। আম্মু বেঁচে থাকতে আম্মু বলে ডাকার অধিকার হারিয়ে ফেলছি। এর থেকে আর কষ্টের কী হতে পারে আমার জানা নেই। হয়তো যাদের মা নেই তারাই বুঝবে না মাকে মনে পড়া কতটা কষ্টের। পরদিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ভাবির নাম্বারে আমার কল দিলাম, কিন্তু এখনও নাম্বার বন্ধ পাচ্ছি। ভাবির মোবাইল কী হলো? মন খারাপ করে বসে আছি। রিমি এসে, কী আছে মন খারাপ? ভাবির নাম্বারটা বন্ধ পাচ্ছি কাল রাত থেকে। মন খারাপ করে, মন খারাপ করো না তো, হয়তো মোবাইলে কিছু হয়েছে, কি জানি আমি। আসিফ, তোমার সাথে দেখা করতে আমার একটা ফ্রেন্ড এসেছে। রিমি, আমার সাথে কে দেখা করতে আসবে? আমার এক ফ্রেন্ড বললাম না, কিন্তু আমার সাথে কেন দেখা করবে? আমি তোমার কথা বলেছিলাম, তোমার জীবনের গল্প বলেছিলাম, তোমার গল্প শুনে দেখার জন্য পাগল হয়ে গেছে। দেখে এমন ভালো না কি দেখে নাকি ঘুম হবে না। রিমির কথা শুনে কেমন হেসে ফেললাম, কিছু বললাম না। রিমি মেয়েটাকে রুমে নিয়ে আসলো, মেয়েটার সাথে কথা হলো, খুব ভালো লাগার কথা। মানুষের কষ্ট বোঝার মতো মন আছে। বিকালে ভাবিকে আবার ফোন দিলাম, কিন্তু একই অবস্থা। এভাবে কেটে গেল 2 দিন, কিন্তু ভাবির ফোন এখনও বন্ধ। বাসার সাথে যোগাযোগ কি তাহলে একেবারে বন্ধ হয়ে গেল? বিকেলে কিন্তু কেন, কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। এভাবে কেটে গেল 10 দিন। এখন আমি মোটামুটি হাঁটতে পারি সাপোর্টগুলোকে নিয়ে। রিমির সাথে বন্ধুত্বর মতো হয়ে গেছে, আর আন্টি পরিবারে আমাকে একজন সদস্য মনে করে। এই কয়েকদিন ভাবির নাম্বার বন্ধই পেয়েছি। আজ রিমির আব্বু বাসায় এসেছে, আমাকে দেখে গেছে, সব রকমের হেল্প করবে বলে গেছে। তিনি আমাকে নাকি ওনার অফিসে চাকরি দিবে, এখন থেকে লেখাপড়ার পাশাপাশি চাকরি করতে। কথাটা শুনে খুব খুশি হলাম, কিন্তু ভাবির নাম্বার কী হয়েছে সেই চিন্তায় ঘুম আসছে না। রাতে খাবার খাওয়ার পর ভাবির নাম্বার আবার কল দিলাম, রিং হচ্ছে। আমি উত্তেজিত হয়ে যাই, মোবাইল কি ঠিক হলো? হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। ভাবি, এ কি আসিফ, কেমন আছো? তোমাকে ফোনে পাই না কেন, মোবাইল শুধু বন্ধ দেখায়। আমি, আসিফ, আমি ভালো নেই। ভাবি অযোধ্যারায় কান্না করতে শুরু করেছে। কেন ভাবি, কী হয়েছে আমাকে বলো। বাসায় তোমাকে আমাকে নিয়ে নানান রকমের কথা চলছে কান্নার সুরে। কী কথা, আর মোবাইল বন্ধ ছিল কেন? আমি, তোমার সাথে ওই দিন কথা বলার পর তোমার ভাইয়া শুনে ফেলে যে আমি তোমার সাথে কথা বলছি। সে আমাকে পতিতা রাস্তার মেয়ে আরও কত কী যে বলে বকা দিয়েছে। ভাবি কান্না করছে। আমার সাথে কথা বলতে তুমি পতিতা হয়ে গেলে? কথাটা শুনে খারাপ লাগছিল। বলে, তোমার মতো ধর্ষককে তার চাচাতো বোনকেও ছাড়ে না, আর তার সাথে কোনো ভালো মানুষ কথা বলতে পারে না। যাদের চরিত্র খারাপ তারাই এসব ছেলেদের সাথে কথা বলে। আমার নাকি তোমার সাথে অবৈধ সম্পর্ক আছে, বাসার সবাইকে ডেকে বলতে থাকে। ভাবির কান্না আর অপবাদ, আমারও কান্না আসছে। কারো ভালো করতে গিয়ে কারো কারো খারাপ করে ফেলতে নাই। তারপর কি হলো? আমি, তারপর আমাকে বাসার সবাই নানান কথা
বলতে থাকে, মিথিলাও। আমি সবাইকে বলি নির্দোষ ছিলে, তোমার কাছে ভিডিও আছে। কিন্তু মিথিলা আর সুমিত জামাই সম্মানের কথা ভেবে বলেনি, আমাকে বলতে দেয়নি। ভাবির কান্নার কারণ হয়ে দাঁড়ালাম আমি। মিথিলা কথা শোনাইছে তোমাকে, যার জন্য এত কিছু, সেই এখন সাধু। এই কথা শোনার পর সবাই তোমার ভাইয়ের সাথে তাল মিলিয়ে আমাকে বাসা থেকে বের করে দেয়। আমি এখন আম্মুর বাসা আছি। এখানে আসার পর আম্মু আমাকে নানান কথা বলেছে। এটা আমি কি করলাম? নিজের ভাবির সংসার ধ্বংস করলাম। আমি কিছু করতে পারছি না, শুধু কান্না পাচ্ছে আমার, জন্য ভাবির সংসার ভেঙে গেল। আসিফ, কান্না করছো কেন? ভাবি, ভাবি আমাকে মাফ করে দেন প্লিজ, আমার জন্য তোমার সংসার ভেঙে গেল, কান্না করছিলাম। আসিফ, এইভাবে নিয়ে কি বলছো? তুমি ভালো আছো তো? ভাবি, না ভাবি, তোমার কথা শুনে মনে হচ্ছে এক্ষুনি এসে ভিডিওটা দেখাই, কিন্তু আমার কাছে তো ভিডিওটা নেই। কান্না সুরে, আসিফ, আমাকে নিয়ে চিন্তা করো না, আম্মু আসছে পরে আমি তোমাকে ফোন দিব। ভাবি ফোনটা রেখে দিল। ভাবির জীবনে আমি কাল হয়ে গেলাম। ভাবির জীবন সুন্দর, আর মিথিলা শাস্তি দিতে ভিডিওটা আমার লাগবে, যা মোবাইলের সাথে সাথে হারিয়ে গেছিলো। তাহলে কি আমাদের আর নির্দোষ হলো না? নাকি সারা জীবন অপবাদ নিয়ে বেঁচে থাকতে হবে? আমার কথা বাদই দিলাম, ভাবির কি হবে? আমি কান্না করছি রুমে বসে, হয়তো কান্নার আওয়াজ কেউ শুনে ফেলছে। রিমি, আঙ্কেল, আন্টি আমার কাছে এসে কান্নার কারণ জানতে চাইলো। আমি সব খুলে বললাম। আমার কথা শুনে ওদের চোখে পানি। হয়তো ভিডিওটা থাকলে আজই রওনা দিতাম বাসায়। ওরা নিজেদেরকে অপরাধী মনে করছে, যাদের ছেলেকে বাঁচাতে গিয়ে মোবাইল ভেঙেছে। মোবাইলের মেমোরি ছিল না, সেখানে একটা থাকতে পারে। আমি তাদের বলি, এটা আমার ভাগ্য, হয়তো আল্লাহ এর থেকে ভালো কিছু চাইছেন। এভাবে কেটে যায় 2 দিন। ভাবির সাথে প্রতিদিনের কথায় ভাবি যাচ্ছে সব কিছুর জন্য আগের মতো হয়ে যায়, কিন্তু ভাবি জানে আমার কাছে ভিডিওটা নেই, তাই আল্লাহর বলেই থাকতে হচ্ছে। কিন্তু আজ নিজেকে বড় মনে না হয় একটি পরিবারের ধ্বংসের কারণ মনে হচ্ছে। মিথিলার সম্মান নিয়ে বাঁচাতে এই ত্যাগ স্বীকার করলাম। আজ মিথিলা ভাবিকে কথা শোনায়। মিথিলার সব কিছু ঠিকঠাক আছে, শুধু আমাদের পরিবারে নেমে এসেছে কষ্টের ঝড়। বিকেলে হাঁটতে হাঁটতে ছাদে যাই। আজ প্রথম কষ্ট করে হলেও ছাদে আসলাম। রুমের ভেতর কষ্টগুলো বের হচ্ছে না। একটু পর পর আমাকে হানা দিচ্ছে। কাউকে কিছু না বলে চলে আসলাম। ছাদে গিয়ে দেখি ওই দিনের মেয়েটা। আমাকে দেখে, কেমন আছেন মেয়েটা? আলহামদুলিল্লাহ, আপনি? ভালো। আপনার সাথে একটা কথা ছিল মেয়েটা। বললে ভয় পেয়ে যাই। কী কথা? আমি ভয়। রিমি আপনাকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না, তাই আমাকে জানাতে বললো। মেয়েটার কথা শুনে অবাক হলাম। আমি আসলে মজার মুডে নেই। মন খারাপ করে বসলাম। বিশ্বাস হচ্ছে না। এই তো রিমি আসছে। রিমি মনে হয় ছাদে আসছে আমাকে খুঁজতে। রিমি আমার কাছে আসলো, আর মেয়েটা সামনেই বকতে লাগলো। এই, আপনি কিছু বুঝেন না? একা একা ছাদে চলে আসলেন, আমাকে বলতে নিয়ে আসতেন যদি কিছু হয়ে যায়। রিমি রাগ করে। আমি কিছু বলছি না, শুধু অবাক হয়ে রিমির কথা শুনছি। রিমি কি সত্যিই আমাকে ভালোবাসে? তাহলে এভাবে কেন শাসন করে? কী হলো, কথা বলছেন না কেন? কাউকে বিরক্ত করতে চাইছি না, তাই একা একা চলে এসেছি। বিরক্ত মানে? একটা দিমু ধইরা। রাগ রাগ, মারপিট করছি। আগে তো প্রপোজ কর, মেয়েটা রিমিকে বলছে। কি বলিস এসব? রিমি মুখ চেপে বলল, আমি সব বলে দিয়েছি। দুলাভাই বিশ্বাস করছে না, তুই নিজের মুখে বল। মেয়েটার কথা শুনে রিমির মুখ লাল হয়ে গেছে লজ্জায়। আসিফ, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে তোমার ওই বড় মনে আমাকে জায়গা দিবে? রিমির কথা শুনে যেন খুশি হয়েছি, তেমনি চিন্তায় পড়ে গেছি। রিমির ব্যবহার, আমার প্রতি ভালোবাসার টান, যেগুলো আগেই লক্ষ্য করেছি, যা দেখে রিমির মতো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা জাগে। কিন্তু আমি ভাবছি অন্য কথা, রিমিকে পরে বলবো বলে রুমে চলে আসি। আর ভাবতে থাকি রিমির সাথে রিলেশনে যাওয়া আমার ঠিক হবে কি না। চিন্তা করতে লাগলাম, এটা রিমির ভালো লাগা হতে পারে। যার বর্তমান কোনো পরিচয় নেই, তাকে কেন ভালোবাসতে যাবে? রাত তখন 8টা। রিমি আমার রুমে আসলো। কী ভাবা হচ্ছে রিমি? কী ভাববো আমি? কী ভাববে মানে? বিকেলে ছাদে কী বলেছিলাম সব ভুলে গেছো? রিমি, কী বলবো? হ্যাঁ, বুঝতে পারছি না। হ্যাঁ বলবো কি না? আমার মতো তো মনে হচ্ছে রিমির সাথে সম্পর্ক মানে রিমির আব্বু আম্মুর সাথে বেইমানি করা। যারা আমাকে সাহায্য করলো তাদের মেয়ের সাথে প্রেম করব, এটা ঠিক হয়ে যাবে না। কি বললে বলো? রিমি, আমার মনে হচ্ছে তোমার আর আমার সম্পর্কটা যায় না, আর সম্পর্কটা করা ঠিক হবে না। রিমি হয়তো আশা করেনি আমি এমন উত্তর দেবো। কেন জানতে পারি? রিমি কান্নামাখা কণ্ঠে, তোমার আব্বু আম্মু আমাকে একটা বিপদে সাহায্য করেছে, তোমাদের বাসায় থাকতে দিয়েছে, কত যত্ন করেছে। আমি চাই না আমি তাদের সাথে বেইমানি করলাম। রিমিকে বুঝিয়ে বললাম, আমি এই সব মানিয়ে আব্বু আম্মুকে আমাকে অনেক বিশ্বাস করে। আব্বু আম্মু আমার চাওয়া মেনে নিবি। রিমি, সরি রিমি, আমি এটা করতে পারবো না। তুমি কি আমার সাথে হয়ে যাওয়ার ঘটনাটার কারণে আমাকে ফিরিয়ে দিচ্ছ? রিমির চোখের কোণে পানি। কি বলছো এসব? তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার সাথে হয়তো এই দুর্ঘটনা হয়েছে, তাই বলে আমি প্রেম করবো না, বিষয়টা এমন না। কেন রিমি? সরি রিমি, এই নিয়ে আমি কথা বলতে চাইবো না। তুমি তোমার আবেগকে কন্ট্রোল করে বাস্তবতা মেনে নাও। রিমির চোখের পানি নিয়ে রুম থেকে চলে গেল। রিমি আজ খাবার দিতে আসেনি, আন্টি খাবার দিয়ে গেছে। আমি খাবার খেয়ে রিমির কথা ভাবছি ভাবির সংসারের কথা। এখন ভিডিওটা খুব দরকার। আমার সাথে জড়িয়ে পড়ছে আরেকজন। নিজে না হয় ছাড় দেবো, কিন্তু তাই বলে ভাবির সংসার নষ্ট করে দিচ্ছি। আর
আমার সাথে কথা বলার কারণে আমার পরিবারের কিভাবে ভাবির মতো মানুষকে বাসা থেকে বের করে দেয় আমার জানা নেই। একসময় এই পরিবার নিয়ে আমি খুব গর্ব করতাম। আজ কেন জানি না নিজের অজান্তে ঘৃণা জন্মাচ্ছে। তাহলে কি এইসবের কারণ শুধুই আমি? আমি পাগল হয়ে যাচ্ছি। কেন যে মোবাইলটা ভেঙে গেল? মোবাইলে মেমোরি রাখি নাই যেখানে দেখব ভিডিওটা আছে কিনা। আর মোবাইল তো এখন ভাঙছে, ঠিক করা যাবে না। আমি অন্য কোনো উপায়ে ভিডিওটা পাই কিনে ভেবে চলছি। দুলাভাইকে ভিডিওটা কিসে দিয়েছিলাম মেসেঞ্জার চেক করতে মনে পড়ে দিয়েছে। আগে ইমুতে ফিরে আসা অসম্ভব প্রায়। সিমটা নষ্ট হয়ে গেছে, আর সিমটা ওঠাতে আম্মুর রেজিস্ট্রেশন কার্ড লাগবে, আর আমি আম্মুর সামনে দাঁড়াতে পারবো না। আবার যদি দুলাভাই ভিডিওটা ডিলিট করে দিয়ে থাকে? আমি তো কোনো ক্লু পাচ্ছি না। খুঁজে তবে আল্লাহর উপর ভরসা রাখছি যে আমাকে রাস্তা থেকে একজন আশ্রয় রেখেছে, সে হয়তো আমাকে আবার সম্মানের সাথে নিজের বাসায় ফিরিয়ে যেতে পারবে। হতে পারে তখন আমার পরিবারের লোকরা কিছু কিছু ভুলে তারা নিজেরাই লজ্জাবোধ করছে। শুনেছি কষ্টের ফল মিষ্টি হয়। পরদিন সকালে আন্টি নাস্তা এনে দিয়েছে। এই 2 দিন শুধু রিমি আমাকে খাবার দিতে আসেনি, কারণ হয়তো রাগ আর অভিমান। পায়ে কিছুটা জোর পাচ্ছি। ডাক্তারের কথা মতো আন্টি আমাকে 13 দিন পর আবার চেক আপ করাতে নিয়ে গেছেন। ডাক্তারের ফলাফল আমি ভীষণ খুশি। খুব বেশি যত্নে আর পায়ের চাপ কম পড়ায় কারণে পায়ের অনেক উন্নতি হয়েছে। আমার মনে হয় এর জন্য রিমিকে ক্রেডিট দিতে হবে। কী না কষ্ট করেছে আমার জন্য, অবাক করার মতো। আমি মোটামুটি হাঁটতে পারি। বাসায় আসার পর রিমিকে আর দেখছি না। অন্য সময় হলে তো রিমি নিজেই যেত টেস্ট করাতে। দুপুরে খাবার আন্টি দিয়ে গেলো। আন্টি, রিমিকে দেখছি না, কোথাও কি বেড়াতে গেছে? অন্যভাবে বললাম। না, বাসায় কাল থেকে যে কি হয়েছে, মেয়েটা রাতে খায়নি, সকালে খায়নি, এখন দুপুরে খাবারও নাকি খাবে না, শুধু রুমের সাথে থাকে। আন্টির কথা শুনে নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে। বুঝলাম না, একজনের ভালো করতে গিয়ে আরেকজনের খারাপ হয়ে যায় কেন? ও আচ্ছা, আপনি জানতে চাননি কেন এমন হয়েছে? মুখ ফসকে বেরিয়ে গেল। না, জানতে চাইলে কি এখন গিয়ে হয়তো জানতে চাইবো। আর রিমি যদি এইসব কথা আন্টিকে বলে দেয়, হয়তো খুব কষ্ট পাবে। চেয়েছি, কিছু বলছে না, শুধু কান্না করছে। আন্টি মন খারাপ করে যাক বলেনি, আর যেন বলে এটাই চাই। আচ্ছা, তুমি খাবার খেয়ে নাও, আর পারলে রিমির মন খারাপের কারণটা জানার চেষ্টা করো। কিছু কথা হয়তো আমাদের সাথে শেয়ার না করতে পারে, তোমার কাছে করতে পারে। আন্টি আচ্ছা মাথা নেড়ে, কারণটা তো আমি জানি, শুধু শেষবারের মতো বোঝানোর চেষ্টা করব। খাওয়া শেষ করে আমার পাশের রুমে রিমি থাকে। রুমে গিয়ে দেখি রিমি অন্ধকারে শুয়ে আছে। আমি লাইট অন করে রিমিকে ডাকতে দিলাম। রিমি, আমার কণ্ঠ শুনে রিমি ফিরে তাকালো। কী ব্যাপার রিমি, খাওনি কেন? খাবে চলো। সত্যি বলছি, রিমির চোখের দিকে আমি তাকাতে পারছি না। চোখগুলো ফুলে গেছে, আর না খেয়ে চেহারার বাজে অবস্থা। আমি খাবো না। তুমি এখানে কেন এসেছ? আমি কে তোমার? রিমি অভিমান সুরে বলল। রিমি প্লিজ, বোঝার চেষ্টা করো, তোমার শরীর খারাপ, এরকম পাগলামি কোনো মানে হয় না। আঙ্কেল আন্টি জানতে পারলে কী হবে ভেবে দেখছো? তাই আব্বু আম্মুকে বলতেই পারো। আর যদি আমার কথায় রাজি না হয়, খাওয়া বন্ধ করে দেবো। রিমি তো দেখছি আমার কথা পুঁজি করে বসে আছে। আমি কি তাহলে ভালো করতে গিয়ে খারাপ করে ফেলি? আচ্ছা বললো, আগে খেতে চলো। আমি আমার কথায় রাজি হওয়া, তারপর রাতে খাইনি, সকালে খাইনি, এখন দুপুর পেরিয়ে গেছে, তাই মিথ্যে বললাম। রাতে খাবার খেতে খেতে দেখবো আমি। আচ্ছা খেয়ে নিলাম, তবে যদি পাল্টি মারো তাহলে বুঝবা পাগলামি কারে কয়। রিমির কথায় ভয়ে চলে আসলো মনে। রিমি খেতে গেল। আন্টি অবাক, আঙ্কেলও অবাক। আমাকে বলল, কী জাদু আছে? কী জাদু সেটা জানলে তো বাসা থেকে বের করে দিত। আমি রুমে গিয়ে বসে বসে ভাবছি, রিমি খাবার শেষ করে আমার রুমে আসবে। এবার বলো ভালোবাসি। এখন না, রাত 10টায় একটু অন্যভাবে বলবো আমি। কিভাবে? রিমি আগ্রহ নিয়ে। এটা সারপ্রাইজ। আমার কথা শুনে রিমি অনেক খুশি হয়ে গেল। রিমির সাথে অনেক কথা হলো। রিমি আমার রুম থেকে যাচ্ছে না, শুধু কথা বলছে। হয়তো ভাবছে আমি রিমির কথায় রাজি। হ্যাঁ রাজি, কিন্তু বেইমানি করতে পারবো না। রিমি চলে যাওয়ার কিছুক্ষণ পর রিমির জন্য আর আন্টির জন্য লিখলাম, কারণ ঠিক করেছি আজ রাতেই চলে যাব। আমি পারবো না রিমির বাবা মার মনে কষ্ট দিতে। রিমির দেওয়া মোবাইল আর কাপড় চোপড় সব কিছু ফেলে শুধু সিমটা নিয়ে রাতে সুযোগ পেয়ে বেরিয়ে গেলাম স্ট্রেচার হাতে নিয়ে। দারোয়ান বাধা দিতে চেয়েছিল, বুঝিয়ে শুনিয়ে চলে আসলাম। বেশি দূর যেতে পারিনি, পিছনে তাকিয়ে দেখি কে যেন আমার হাত ধরে নেয়। আমি পিছনে তাকিয়ে দেখি রিমি। কিছু বলার আগে আমার গালে সজোরে চড় বসিয়ে দিল। কোথায় যাচ্ছিলে তুমি? হ্যাঁ? রিমি কান্না করছে। আমি মুখ দিয়ে কিছুই বেরোচ্ছে না। রিমি, আমি কি? হ্যাঁ, কি ভেবেছো তুমি চলে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? রিমি কান্না সে। রিমি, আমি চাই আঙ্কেল আন্টি কষ্ট পাক। মাথা নিচু করে বললাম। তুমি আব্বু আম্মুর কষ্টটা দেখলে, আমার কষ্টটা দেখলে না? তোমার জন্য আমার ভিতরে কী যে রক্তক্ষরণ হচ্ছিল তুমি জানো? কাগজটা পাওয়ার এক মুহূর্তের জন্য মনে হচ্ছে এই বুঝি সব কিছু অন্ধকার হয়ে গেল। রিমি কান্না করছে অঝর নয়নে। রিমি, তুমি বলো আমরা কি করা উচিত? যে মানুষগুলো আমার বিপদে দাঁড়িয়েছে
তার মেয়ের সাথে আমি সম্পর্ক করে বসবো? আমি তো বলেছিলাম আব্বু আম্মুকে আমি ম্যানেজ করে নেবো। রিমি এটা হয় না, আমাকে চলে যেতে দাও। আমি পা বাড়ালাম, রিমি হয়তো আমার কথায় বুঝবে না। কোথায় যাবে শুনি? ভালো করে হাঁটতে পার না, এর একটা পা ভাঙলে বাকি যে পাটা আছে সেটাও ভেঙে দেবো। রিমি রাগ দেখে, হয়তো এটাই ভালোবাসা বহিঃপ্রকাশ। আমি রিমির ভালোবাসা বুঝি, কিন্তু ভালোবাসার মূল্য দিতে পারছি না, যার জন্য আমারও খারাপ লাগছে। আচ্ছা বাসায় চলো, ভালোবাসতে হবে না, মন খারাপ করে অভিমানী সুরে। আমি জানি রিমি আমার সুস্থতার জন্য এই কথাটা বলছে। রিমি আমাকে টেনে একটা রিস্কে আনলো, জানি কথা বললেও কোনো কাজে আসবে না। আর আমি কোথায় যেতাম? বাসার অবস্থা আগের থেকেও খারাপ, ভাবিকে সংসার ছেড়ে থাকতে হচ্ছে। আর আমার তো পাই ভালো হয় না, যে কাজটা করব আর দিন কাটাবো। রিস্কায় দুজনে চুপচাপ। রিমি একটা কথা বলি, নীরবতা ভাঙে। রিমি বলো। রিমি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। আর এখন আমার লক্ষ্য হচ্ছে ভাবিকে তার সংসারে ফিরে দেওয়া। আমি তো চাই তুমি তোমার পরিবারে নিজের সম্মানে ফিরে পাও, আর ভাবি তার সংসার। একটা অনুরোধ রাখবো? বলো। আমি চাই তুমি আমাকে ভালোবাসো, এটা যেন কেউ না জানে, বিশেষ করে তোমার আব্বু আম্মু। আমার বন্ধুর মতো থাকবো। ঠিক আছে, আগে বাসায় চলো। রিমিদের গেটের সামনে চলে আসলাম। ভিতরে যাওয়ার সময় আঙ্কেল, কোথায় গেছিলে রিমি? আব্বু, আসিফকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম। রিমি, আচ্ছা ঠিক আছে, বাসায় যাও, তোমার আম্মু তোমাকে খুঁজছে। আঙ্কেল, আচ্ছা আব্বু। রিমি মিথ্যেটা খুব ভালোই চালিয়ে দিতে পারে। বাসায় যাওয়ার পর আন্টি, কই গেছিলে রিমি? আম্মু, আসিফকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম, আর আমারও মন ভালো ছিল না। আমাকে বলে কত চিন্তা হচ্ছিল আমার। সরি আম্মু, আর এমন হবে না। সেদিনের পর থেকে রিমির সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্ব, কিন্তু রিমি এটাকে সীমাবদ্ধ রাখছে না, বিভিন্ন সময় আবেগ দেখিয়ে ফেলে। তবে আঙ্কেল আন্টি এই ব্যাপারে কিছুই জানে না। আর আমি রিমিকে বলছি, আমি রিমিকে তখনই ভালোবাসি যখন আঙ্কেল আন্টি মেনে নেবে। আর প্রতিষ্ঠিত না হতে পারলে কোনোভাবেই মেনে নিব না। আর আমার প্রধান লক্ষ্য হলো পাটা পুরোপুরি ভালো হয়ে যাওয়া। ভাবির সাথে মাঝে মাঝে কথা হয়, ভাবি এখন নিজেদের বাসায় আছে। আমাদের পরিবারের লোকজন নাকি খবরও নেয় না। ভাবি সেই অপমানের কারণে কারোর সাথে কথাই বলে না। আর ভিডিও পাওয়ার কোনো ক্লু নেই, আর পাবো বলে মনে হচ্ছে না। তাই জীবন থমকে থাকবে বলে এমনটা না। আঙ্কেল আমাকে একটা অফিসে পার্ট টাইম জব করতে বলেছিলাম, কিছু করতে হবে না। কিন্তু আমি নিজেকে ছোট বলে মনে করবো বলে জবটা দিল। তার পাশাপাশি রিমির কলেজে ভর্তি হতে বলল। আসলে এই 1 মাসে আমার মনে হয়নি আমি অন্যের বাসায় আছি। এতটা আপন করে নিয়েছে এই পরিবার। তার আঙ্কেল আমাকে তার ছেলের আসনে বসেছে। ওদের কাছে একটা প্রাণ অমূল্য। ওদের ছেলেকে বাঁচানোর জন্য উনি চাচ্ছেন আমার ভবিষ্যৎ যেন সুন্দর করে। আর টাকা পয়সা ওনার কাছে কিছুই না। তাছাড়া আমার বর্তমান অবস্থায় আঙ্কেল আন্টি ভালোভাবে জানে বাসায় যেতে পারবো না, আর যাওয়ার কোনো জায়গা নেই, তাই হয়তো এত মায়া। রিমি আঙ্কেলের কথা শুনে অনেক খুশি। আমাকে কোথাও যেতে না দিয়ে তার অফিসে জব, তার কলেজে ভর্তি। আমি তো এটাকে সুযোগ মনে করতে পারি। এতে করে লেখাপড়াটা এগিয়ে যাব। আমি বাসা ছেড়ে ভালো থাকতে পারবো। কিন্তু কলেজে ভর্তি হলে পূর্বের কলেজ থেকে ছাড়পত্র আনতে হবে। তাই ছাড়পত্র আনার জন্য কলেজে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাসে বাসে বসে আছি, মনে হচ্ছে বাসায় যাচ্ছি। আসলে বাসা থেকে কলেজ মাত্র 5 মিনিট। ইস, আজ যদি আমার বাসায় যাওয়া হতো, আম্মুর হাতে রান্না খেতাম, ভাইয়ের উপদেশ আর আব্বুর ভালোবাসার শাসন পেতাম। কিন্তু তা আর হলো না। বাস চলছে, বুকের ভিতর কেমন ব্যথা ব্যথা লাগছে। যদি দূর থেকে আম্মুকে দেখতে পারতাম। বাস এসে স্টেশনে থামলো। বাস থেকে নামা মাত্রই আবিরকে দেখলাম। আবির আমাকে দেখে দৌড়ে আসলো। কিরে আসিফ, এতদিন কই ছিলি? কলেজে যাস না, মোবাইল বন্ধ। কলেজের স্যার ম্যাডাম তোর কথা মিথিলাকে জিজ্ঞাসা করলে বলতো তুই নাকি রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। আবির, ঠিকই বলেছে, রাগ করে চলে গেছি। মিথিলা কলেজে এসে, মিথিলা যাই হোক, কলেজে এই অপবাদটা দেয়নি। হুম, প্রতিদিন তো আসে, মনে হয়। কেন গেছিলি রাগ করে? আর মোবাইল বন্ধ কেন? আবির, এমনি আব্বু মারছিল। পরে ঢাকায় মামার বাসায় গিয়ে উঠি, ওইখানে ভর্তি হই। তাই কাগজপত্র নিতে আসছি। আমার তো মামাই নেই। তবে আমার কিছু বলার ছিল না, মিথ্যেটা বলতে হলো। ও আচ্ছা, কলেজ যাবি এখন? আচ্ছা চল। আবিরের সাথে কলেজে গেলাম। কলেজে পুরনো বন্ধুর যে জীবনে বন্ধুরা যে ভিড় করলো। কই গেছিলি? আমি কলেজে কেন আসি না? রাগ কিসের? আব্বু মারলো, বাসা থেকে চলে যাওয়া লাগে। আজ থেকে কলেজে আসবো কিনা সব ব্যাপারে সব মিথ্যে বুঝিয়ে প্রিন্সিপালের স্যারের রুমে গেলাম। ছাড়পত্রের জন্য দরখাস্ত দিলাম। স্যার জানতে চাইলো কারণটা কি। আমি স্যারকে বললাম ঢাকাতে একটা পার্ট টাইম জব পাইছি, এইখানে ভর্তি হয়েছি। স্যার আমাকে কাগজপত্র সব বুঝিয়ে দিল। পরিচিত স্যার ম্যাডামগণের খবর নিলাম। সবাই আমার না আসার কারণে, এই কলেজে চলে যাওয়ার কারণ জানতে চাইলো। প্রিন্সিপাল স্যারকে দেওয়া উত্তর দিয়েছি। অফিস থেকে বেরোতে মিথিলার চোখ পড়লো। আগের মতো পর্দা করে আছি। এই মেয়েটা যে আমার চিরতরে, যতই পর্দায় থাকুক না কেন ভুল হবে না। মিথিলাকে দেখে কেন জানি ঘৃণা আসছিল। মন চাচ্ছিল মিথিলাকে গিয়ে জিজ্ঞাসা করি, কেমন আছিস মিথিলা? আমাকে বাসা থেকে বের করে খুব সুখে আছিস তাই না? মুহূর্তে চোখ ঘোলা হয়ে গেল। মিথিলাকে দেখছি আমার দিকে চেয়ে আছে। হয়তো কারো কাছ থেকে শুনেছে আমি কলেজে এসেছি, তাই হয়তো এক নজর দেখার জন্য দূর থেকে তাকিয়ে আছে। আবার
আমার ধারণা ভুলও হতে পারে। আমি বেরিয়ে যাওয়ার জন্য হাঁটতে থাকি। মাথা নিচু করে মিথিলা দেখি এমন একটা ভাব নিয়ে, কিন্তু মিথিলা আমার দিকে এগিয়ে আসতে দেখেছি। আমি পাশ কাটিয়ে চলে যাব, অমনি মিথিলা ডাক দিল, আসিফ তোর সাথে কিছু কথা আছে। মিথিলা মিথিলা আমার সাথে কী কথা বলবে আমি জানি না, আর জানতেও চাচ্ছি না, তাই না শোনার ভান করে হাঁটতে লাগলাম। আসিফ প্লিজ একবার শোন। মিথিলা পিছন থেকে সামনে আমার পথ একটা, কী বলবি বল। তোর জন্য আমি বাসা ছাড়া। এমন একটা অপবাদ দিলি তুই, যার কারণে 1 মাস ধরে আম্মুকে দেখি না, আম্মুর কথাও শুনি না, আব্বুর কড়া শাসন আমার জীবনে দেখি না। আমার সাথে কথা বলার অপরাধে ভাবিকেও বাপের বাড়িতে পাঠিয়েছিস, কেন জানি না। রাগ আর কষ্টগুলো চোখ দিয়ে পানি বেরোছে। আসিফ তুই আমাকে মাফ করে দেয়। আমি জীবনে এমন একটা ভুল করছি যার জন্য রাতে চোখ লাগিয়ে ঘুমাতে পারি না। চোখ বন্ধ করলে আমার পাপের দৃশ্যগুলো আমার চোখের সামনে ভাসে। মিথিলার চোখের কোণে পানি। মিথিলার ন্যাকা কাদা কী আছে, যা চাইছিস তাই করছিস। আমি চাইলে তোদের সব কিছু ফাঁস করে দিতে পারতাম, কারণ আমার কাছে ভিডিও আছে, কিন্তু তোকে ভালোবাসতাম। তোর সম্মান যেন নষ্ট না হয়, নিজের সম্মান নষ্ট করে সবার চোখে ধর্ষক নামে মিথ্যে অপবাদ নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। কিন্তু একটা দুঃখের কি জানিস, ভাবিকে ভালোবাসা থেকে বের করে দিয়ে ভালো থাকিস। চোখ বেয়ে পানি আসছে, আবার যেন মিথিলার সাথে কথা বলতেছি, রাগও হচ্ছে, আর একটা কথা বলার ইচ্ছেও ছিল না। হাঁটতে শুরু। আসিফ দাঁড়া, শোন। আমি জানি মিথিলা এগুলো অভিনয় করতেছে, কারণ মিথিলা নিখুঁত অভিনয় করতে পারে, যেভাবে পরিবারের লোকদের সামনে করলো। আমি আর মিথিলার সাথে কথা বলতে পারছিলাম না। চলে আসলাম। ইস, আম্মুকে দেখার খুব ইচ্ছা। আমি আবার ঢাকা ব্যাক করব। টিকিট কেটে বাসের মাঝখানে জানলার পাশে বসে আছি। এমনি জানলা দিয়ে আব্বুকে দেখতে পেলাম, সাথে আম্মুকে, কিন্তু আম্মু তো বোরকা গায়ে, মুখটা দেখতে পাচ্ছি না। তবে এটুকু মন জড়িয়ে গেল, আব্বুকে আগের মতো হাসি খুশি হাঁটতে দিচ্ছি। কেন জানি না মন মরা হয়ে আছে। আম্মু হয়তো একই অবস্থা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, ভাবিকেও দেখতে পেয়েছি ভাইয়াও পাশে। তবে কি আজ ভাবিকে বাসায় নিতে যাচ্ছে? হয়তো সবার মন গেলেছে, আমার জন্য তাদের মন কাঁদে। আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরেই দিনে ভাবিকে বাপের বাড়িতে চলে যেতে হয়েছে। ভাবি কেমন সবার জানে। ভাবি ছিল সবার পছন্দের, কার কী প্রয়োজন খুব সহজে বুঝে দিত, যার জন্য ভাবিকে নিয়ে কখনোই ঝগড়া হয়নি। হয়তো আমার প্রতি রাগগুলো এমন প্রখর ছিল, যার জন্য ভাবির সাথে কথা বলতে শুনে উল্টোপাল্টা ভাবতে সাহায্য করে। আজ নিজের চোখে ভাবিকে বাসায় যেতে দেখবো, স্বপ্নেই ভাবিনি। এখন আমার ভিডিও পাওয়ার কোনো প্রয়োজন নেই। ভাবি নিজের সংসারে ফিরে পেয়েছে, এর থেকে খুশি আর কী হতে পারে। তবে আমার এক কাজ করতে হবে, ভাবির সাথে কথা বলা একদম বন্ধ করে দিতে হবে। হয়তো আবার আমার কথা শুনলে বা দেখলে এই ধরনের খারাপ ধারণা আসতে পারে। শেষবারের মতো কথাটা বলে নিই, সত্যি কি বাসায় নিয়ে যাচ্ছে নাকি অন্য কোনো ব্যাপারে। কথাগুলো ভাবতে ভাবতে পরিবারের লোকজনগুলো ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। চোখগুলো ভিজে যাচ্ছে। যদি একবার আম্মুকে বলে ডাক দিতে পারতাম, আব্বুকে আব্বু বলে ডাক দিতে পারতাম। এই জীবনে না জানি সুযোগ হয় কি না। গাড়ি চলতে শুরু করলো আমার চিরচেনা শহরটাকে ছেড়ে। মনে আজ কিছুটা শান্তি খুঁজে পাচ্ছি ভাবিকে বাসায় যেতে দেখে। যদি এমন হতো আমিও আজ বাসায় যেতে পারতাম। এই জীবন হয়তো হবে না, কারণ নিজেকে প্রমাণ করার মতো কোনো প্রমাণ আমার কাছে নেই। যে ভিডিওটা ছিল তাও হারিয়ে ফেলেছি। শুধু ভাবি জানে আমি নির্দোষ, সেই কথা বলতে গিয়েও বাড়ি ছাড়া। আর মিথিলা নিজেকে কখনো ছোট করে সত্যিটা বলবে না, আর দুলাভাই তো না। আম্মুর কথা মনে পড়তেই চোখ বেয়ে পানি পড়ছিল। পাশ থেকে আম্মুর বয়সী কেউ বলে উঠলো, কাঁদছো কেন বাবা? অপরিচিত মহিলা। আম্মুর কথা আব্বুর কথা খুব মনে পড়ছে, চোখের পানি মুছে। কেন, তোমার আম্মু আব্বু কি নাই? মহিলাটি হয়তো ভাবছে আমার আব্বু আম্মু মারা গেছে। আছে, কিন্তু আমাকে তাদের ছেলে বলে দাবি করে না। আমি কেন, কি হয়েছে আগ্রহ নিয়ে জানতে চাই। মহিলাটিকে ঢাকায় আসতে আসতে সব বললাম। উনি আমার মিথ্যে অপবাদের কাহিনী শুনে চোখের পানি ফেলছিল। বাস থেকে নামার সময় ওনার বাসার ঠিকানা দিয়ে গেছে। ওনার নাকি কোনো ছেলে নেই, সময় পেলে দেখা করতে চাই। বাসায় আসার পর ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে আছি, খুব ক্লান্ত লাগছে। আর ভাবছি মিথিলার কথা কি ওগুলো শোনার দরকার ছিল, নাকি যতটুকু শুনেছি সবটাই ভুল। রিমি কলেজ থেকে আসার পর আমার সাথে দেখা করছে, কাগজপত্র আনছি, বাসায় যাওয়ার সমস্যা হয়েছে কি না। আমি যখন মিথিলার সাথে দেখা হওয়ার কথা বললাম, রিমি মন খারাপ করে ফেললো। তবে যখন ভাবিকে ভাইয়ের সাথে আব্বু আম্মুর সাথে যাওয়ার কথা বলে রিমি অনেক খুশি। রিমি জানতে চাইছিল মিথিলাকে কিছু বলছি কি না। আমি সব কিছু বললাম। রিমি বলছে মিথিলার সাথে কথা বলাটাই নাকি ভুল হয়েছে। রাতে ভাবি ফোন করলে, হ্যালো ভাবি, কেমন আছো? ভালো। আসিফ, আজ তোমার ভাইয়া আব্বু আম্মু আমাকে বাসায় নিয়েছে। ভাবির কথা শুনে মন ভরে গেল। তাহলে ধারণা সত্যি ছিল, তাই নাকি? কিন্তু এতদিন পর নিতে আসলো কেন? ওনারা বলছে তোমার উপর রাগ করে নাকি আমার সাথে এমন করছে। তোমার সাথে এই পরিবারে কেউ যোগাযোগ করুক, এটা নাকি কেউ চাচ্ছে না। ভাবির কথা শুনে আবার খারাপ হয়ে গেল। তার মানে আমার প্রতি তাদের কোনো মায়া হচ্ছে না। ও আচ্ছা ভাবি, তাতে সমস্যা নেই, তুমি বাসায় ফিরে গেছো এতেই খুশি। চোখ মুছে, আমি তোমাকে বাসায় ফিরিয়ে আনার চেষ্টা করব, দেখব আমি জয়ী হব। ভাবি দরকার নেই, আমি শুধু তোমাকে বাসায় ফিরিয়ে দেওয়ার জন্য ভিডিও প্রমাণ করছিলাম। আজ আবার কোনো দরকার নেই, ভালো থেকে বলে ফোনটা রেখে দিই। সাথে সাথে সিমটা খেলে ফেলি, যাতে ভাবির সাথে আর কোনো যোগাযোগ নাই। ভাবি তার সংসার নিয়ে ভালো থাকুক। আমি ফিরে যাওয়ার চিন্তা করি নেই, করলে হয়তো
অনেক দিনে ওই ভিডিওটা দেখিয়ে দিতাম। তখন যেমন মিথিলার ভালো চেয়েছি, আজও মিথিলার সম্মান নিয়ে বেঁচে থাকুক। আর যেদিন পাপের পরিমাণ বেশি হয়ে যায় তার শাস্তি মিথিলা নিজ থেকে পাবে। আমি যখন মিথিলার ভালো চেয়ে চলে এসেছিলাম, এমন স্বার্থপর হতে পারবো না। আর আমার কাছে এখন নির্দোষ হওয়ার প্রমাণ নেই। পরের দিন রিমির সাথে গিয়ে কলেজে ভর্তি হয়। রিমির বিজ্ঞান বিভাগে, আমি মানবিক, তাই ক্লাসগুলো ভিন্ন, শুধু কলেজ যাওয়ার সময় আসার সময় দেখা, মাঝখানে বিরতি। ক্লাসে প্রথম দিন পরিচিত দিতে হয় শিক্ষকদের কাছে। সব কিছু ঠিকঠাক শুধু বলি মামার বাসা থেকে পড়ালেখা করবো, এটাই মিথ্যে বলছি। এভাবে চলতে থেকে আমার দিন, কলেজ অফিস কাজ বুঝতে পারি না, তাই কাজ করা বন্ধ রাখছে বলছে আঙ্কেল। আমি ভাবছি এই মানুষগুলো এত স্বার্থহীন কী করে। আঙ্কেল নিজের খরচে আমার লেখাপড়া চালানোর সিদ্ধান্ত নিল, আর যখনই ইনকাম করবো তখন পুষিয়ে দিতে বললো। আজ বাসার সাথে 1 বছর জোগানোর জন্য। জানি না কে কোন অবস্থায় আছে, তবে আমি খুব ভালো আছি। শুধু ভালো নেই আমার মনটা। মনটা শুধু আম্মুর জন্য কাঁদে, দেখতে চাই। এখন আমি আঙ্কেলের অফিসে কাজ করি, নিজের সম্মান রাখে। রিমির সাথে দিন দিন প্রেমের সম্পর্ক হয়ে গেছে। আমি প্রকাশ করলেও রিমি খুব ভালোভাবে প্রকাশ করে ফেলছে। কলেজে সবাই জানে আমাদের প্রেম, যার কারণে কোনো মেয়ে ভাব নিতে আসে না। আর ভুল করে কেউ আসলে রিমির অত্যাচার। তবে রিমি ছাড়া কলেজে আমার একটা মেয়ে ফ্রেন্ড আছে, নাম আশা। আশা হলো রিমিরও ফ্রেন্ড। আমার সাথে দেখা করতে নিয়ে এসেছিল সেই মেয়েটা। আশার ভাইয়ের নাকি বিয়ে, আজ ইনভিটেশন, আজ নাকি সেখানে যেতে হবে আমাকে আর রিমিকে। কী আর করার, বিয়েতে গেলাম, কিন্তু কনের বাড়িতে গিয়ে পা ফেলার জায়গা পাচ্ছি না, কারণ আশার ভাইয়ের সাথে সুমিয়াপুর ননদের বিয়ে, মানে দুলাভাইয়ের বোনের বিয়ে, আর আমি সেখানেই। চলবে মিথ্যে অপবাদ। প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।